আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা যোজন ব্যান্ডে হোলের গাঢ়ত্বের রাশিমালা নির্ণয় করব। তো আমরা গত ক্লাসে পরিবহন ব্যান্ডে হোলের গাঢ়ত্ব নির্ণয় করেছিলাম এবং সেখানে আমি এই চিত্রটা সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। তো আজকেও আমি একটু রিপিট করব এই দুইটা চিত্র নিয়ে। তো যোজন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড এই ব্যাপারগুলো আসে মূলত সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে। আমরা জানি যে অর্ধপরিবাহী, পরিবাহী এবং ইনসুলেটরের মাঝামাঝিতে অবস্থান করে। তো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অন্তর্জাত অর্ধপরিবাহী এবং আরেকটা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। তো অন্তর্জাত অর্ধপরিবাহী হচ্ছে যে সকল অর্ধপরিবাহী বিশুদ্ধ হয়, অর্থাৎ যাদের মধ্যে কোনো ভেজাল মিশ্রিত থাকে না, তাকে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অন্তর্জাত অর্ধপরিবাহী বলে থাকি। আর যেসব অর্ধপরিবাহীতে ত্রিযোজী বা এন টাইপ এবং পঞ্চযোজী বা পি টাইপ অ্যাটম অ্যাড করা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বহির্জাত অর্ধপরিবাহী। তো আমরা এই যে প্রশ্নটা সলভ করব, এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অন্তর্জাত অর্ধপরিবাহীর জন্য যোজন ব্যান্ডের হোলের গাঢ়ত্ব নির্ণয় করব। তো এখানে যে আমরা ডায়াগ্রামটা অঙ্কন করলাম, সেই ডায়াগ্রামটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রিনসিক বা অন্তর্জাত অর্ধপরিবাহীর জন্য এনার্জি লেভেল বা ব্যান্ড ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামের নিচে রয়েছে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড এবং উপরে রয়েছে কন্ডাকশন ব্যান্ড, অর্থাৎ এই ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রনগুলো থাকে এবং যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন এই ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো এই কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তখন বিদ্যুৎ পরিবাহিত হয়। তো এখানে খেয়াল করলে দেখব যে যখন তাপমাত্রা T=0 কেলভিন থাকে, তখন এটার ভিতরে যে অর্থাৎ ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেটা কোনোভাবেই এই পরিবহন ব্যান্ডে যেতে পারে না, অর্থাৎ এটি অন্তরকের নিয়ে আচরণ করে। তো এই যে ব্যান্ড গ্যাপ, এই ব্যান্ড গ্যাপের কারণে মূলত ইলেকট্রনগুলো এই পরিবহন ব্যান্ডের মধ্যে সহজে যেতে পারে না, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি না করলে সে এই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারবে না। তো এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় ফার্মি লেভেল। তো এই ফার্মি লেভেলটা হচ্ছে এই যে ব্যান্ড গ্যাপ রয়েছে ইজি এর হাফ, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু অর্ধেক, এখান থেকে এতটুকু অর্ধেক, তো পুরোটা মিলে হচ্ছে এই ব্যান্ড গ্যাপ। আর এই ব্যান্ড গ্যাপের অর্ধেকটা হচ্ছে এই ফার্মি ইএফ। এখানে এই যে ইবি এবং -ইনফিনিটি হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা এবং এটা হচ্ছে সর্বনিম্ন সীমা। কার সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা? যোজন ব্যান্ডের। তো যোজন ব্যান্ডের ক্ষেত্রে এই এনার্জি লেভেলের সর্বোচ্চ মান হচ্ছে ইবি এবং এনার্জি লেভেলের সর্বনিম্ন হচ্ছে -ইনফিনিটি। আর এই যে কন্ডাকশন ব্যান্ড রয়েছে, এই কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন যে এনার্জি লেভেল রয়েছে সেটা হচ্ছে ইসি এবং সর্বোচ্চ কত পর্যন্ত বিস্তৃত? ইনফিনিটি পর্যন্ত। তো এবার আমরা এই অংশটুকুর ক্ষেত্রে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রা থেকে বাড়াবো, 0 কেলভিন থেকে বেশি যখন তাপমাত্রাটা হবে, তো সেই ক্ষেত্রে এই যোজন ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো এই পরিবহন ব্যান্ডের মধ্যে চলে যাবে। তো এটা হচ্ছে ইসি এবং এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এই যে চলে গেল যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডের মধ্যে, তো যে জায়গাতে ইলেকট্রনগুলো ছিল ওই জায়গাতে একটা হোলের সৃষ্টি হবে। তো এই যে হোলগুলো রয়েছে এবং ইলেকট্রনগুলো রয়েছে, এই হোল এবং ইলেকট্রনগুলো অর্ধপরিবাহীর কন্ডাক্টিভিটিতে কন্ট্রিবিউট করে। এবার আমরা এই যোজন ব্যান্ডের ক্ষেত্রে যে হোলগুলো থাকবে সেই হোলগুলোর ক্ষেত্রে যে ঘনত্বটা সেটা বের করব। তো এই হোলের গাঢ়ত্ব নির্ণয়ের জন্য আমাদের প্রথমে কি করতে হবে? একটা ছোট রেঞ্জের মধ্যে শক্তি রেঞ্জ বিবেচনা করে নিতে হবে। তো আমরা ধরে নিব যে ই থেকে E+DE এই শক্তি রেঞ্জের মধ্যে প্রথমে আমরা যে হোলের ঘনত্বটা সেটা বের করে নিব। তো সেটাকে আমরা ধরে নিব যে DNH। তো H দ্বারা বোঝাবে হোল, হ্যাঁ। তাহলে এই DNH যদি বের করি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এই সমগ্র যে যোজন ব্যান্ড রয়েছে সেটার ভিতরে কত সংখ্যক হোলের গাঢ়ত্ব রয়েছে সেটা বের করা যাবে। তো তার জন্য আমাদেরকে কোন সীমার মধ্যে ইন্টিগ্রেট করতে হবে? এই যে -ইনফিনিটি থেকে ইবি পর্যন্ত এই সীমার মধ্যে ইন্টিগ্রেট করলে আমরা সমগ্র যোজন ব্যান্ডের যে হোলের ঘনত্ব সেটা বের করতে পারবো। তো আমরা যখন পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্ব বের করেছিলাম সেক্ষেত্রে ডিএন এর একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে ডিএন হচ্ছে ডি অফ ই ডিই এফ অফ ই। তো এখানে এফ অফ ই কি? এফ অফ ই হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, আর ডি অফ ই হচ্ছে অবস্থা ঘনত্ব বা ডেন্সিটি অফ স্টেটস। তো ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন কেন এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে ইলেকট্রন ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলে। কারণ ইলেকট্রন হলো একটি ফার্মিয়ন যার স্পিন হচ্ছে হাফ। তো ফার্মিয়নরা কখনোই একে অপরের সাথে একই কোয়ান্টাম অবস্থায় অবস্থান করতে পারে না। এটি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালের সাথে সম্পর্কযুক্ত। আর পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল
প্রিন্সিপাল আমাদেরকে বলে যে একটি নির্দিষ্ট অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু তাদের স্পিন অবশ্যই বিপরীত হতে হবে, একটা আপ এবং একটা ডাউন। তো এই পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালের নীতির ভিত্তিতেই হচ্ছে ফার্মি-ডিরাক পরিসংখ্যান গঠিত হয়। তো ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স আমাদেরকে বলে দেয় যে কোনো একটি শক্তি অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রায় ইলেকট্রনের উপস্থিতির সম্ভাবনা কতটুকু। তো আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বলতে পারি যে একটা ক্লাসের মধ্যে যদি 8টা বেঞ্চ থাকে এবং প্রতি বেঞ্চে 5 জন করে বসতে পারে, তাহলে সেই ক্লাসের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে? তো 8-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে আমরা বের করতে পারবো 40 জন। কিন্তু এখানে বলছি যে 5 জন বসতে পারে, কিন্তু ইলেকট্রন তো 5টা করে বসতে পারে না, ইলেকট্রন তো 2টা করে বসতে পারে, যার স্পিন হচ্ছে হাফ এবং একটা হচ্ছে ডাউন এবং একটা হচ্ছে আপ। তো সেই ক্ষেত্রে আমরা এই যে 8-এর মানটা মূলত কি, এই যে স্তরগুলা রয়েছে সেই স্তরগুলাকে বোঝায়। তো সেই স্তরগুলোকে আমরা ডেনসিটি বলতে পারি, যেটাকে আমরা ডি অফ ই দ্বারা প্রকাশ করতে পারি। আর এই যে 5টা করে বসলো, কিন্তু ইলেকট্রনের বেলায় তো আর 5টা করে বসে না, 2টা করে বসে এবং তার স্পিন হাফ হয়। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ফার্মিয়ন দ্বারা প্রকাশ করতে পারি এফ অফ ই দ্বারা, আর এটাকে ডি অফ ই দ্বারা। যেহেতু আমরা ডি এন বের করব, তো এই ডেনসিটির সাথে ডি অফ ই এর সাথে একটা টার্ম চলে আসে ডিই। ডিই মানে কি? ডিই মানে হচ্ছে ই থেকে ই প্লাস ডিই। এই যে রেঞ্জের মধ্যে, শক্তি রেঞ্জের মধ্যে আমরা যে ঘনত্বটা বের করব ডিএন, তো ক্ষুদ্র যে অংশটুকু বা পার্থক্যটুকু সেটা হচ্ছে ডিই পার্থক্য। তো এই ডিই পার্থক্যটা এই ডি অফ ই এর সাথে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে ডিএন ইজ ইকুয়াল টু ডি অফ ই ডিই এফ অফ ই। তো এই অংশটুকু আসলে আমরা বের করেছিলাম গত ক্লাসে পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব বের করার জন্য, কিন্তু এখন যোজন ব্যান্ডের ক্ষেত্রে হোলের ঘনত্ব পাওয়ার যে সম্ভাবনাটা সেটা আমরা লিখব। অর্থাৎ এই যে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন, এখানে একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে? আমরা সম্ভাবনা বের করব। সম্ভাবনার ক্ষেত্রে এখানে যখন এফ অফ ই সম্ভাবনা রয়েছে, তাহলে এখানে হোল থাকার সম্ভাবনা কতটুকু? আমরা সম্ভাবনার ম্যাথগুলো যদি করে থাকি তাহলে দেখব যে সর্বোচ্চ সম্ভাবনা হয় 1, আর একটা যদি সম্ভাবনা দিয়ে দেয় তাহলে অপরটার সম্ভাবনা হয় ওই 1 থেকে সে মানটা বিয়োগ করে দিতে হয়। তো আমাদের এই যে পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন হচ্ছে এফ অফ ই, তাহলে এই যোজন ব্যান্ডের ক্ষেত্রে যে ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশনটা হবে সেটা অবশ্যই 1 থেকে এটা বাদ দিতে হবে, তাহলে 1 মাইনাস এফ অফ ই এর মান যতটুকু আসবে সেটাই হচ্ছে আমাদের সম্ভাবনা, অর্থাৎ ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশনের মান। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ডিএন। তো আমরা কিসের মান বের করব? হোলের ঘনত্ব বের করব। তো ডিএন এইচ সমান হবে ডি অফ ই ডিই, আর এই এফ অফ ই মানে কি? এফ অফ ই এখানে আমরা 1 মাইনাস এফ অফ ই লিখব, তাহলে 1 মাইনাস এফ অফ ই। তো এই অংশটুকু আমরা এখন লিখব এই যে। তো এফ অফ ই অপেক্ষক ই শক্তি অবস্থায় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার সম্ভাব্যতা নির্দেশ করে, তাই অবস্থাটি খালি থাকার সম্ভাব্যতা কত হবে? অর্থাৎ এই যে এই অংশটুকু বলছে যে এই যে পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাব্যতা কতটুকু সেটা আমরা এফ অফ ই অপেক্ষক দ্বারা বুঝতে পারি। কিন্তু এখানে যে ইলেকট্রনগুলো চলে গেল, তারপর যে অবস্থাটা খালি হয়ে গেল, হোলের সৃষ্টি হলো, সেটা থাকার সম্ভাব্যতা কতটুকু? তাহলে এফ অফ ই থেকে 1 থেকে এফ অফ ই বাদ দিতে হবে, তাহলে যতটুকু পাওয়া যাবে সেটাই হচ্ছে তার সম্ভাব্যতা। তো এই 1 মাইনাস এফ অফ ই। অতএব যোজন ব্যান্ডে হোলের গাঢ়ত্ব ই থেকে ই প্লাস ডিই শক্তি রেঞ্জের মধ্যে আমরা ডিএন যদি ডিএনএইচ ধরি, তাহলে ডিএনএইচ ইজ ইকুয়াল টু হবে ডি অফ ই ডিই 1 মাইনাস এফ অফ ই। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এবার এই যে ডি অফ ই ডিই এটা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে অবস্থা ঘনত্ব বা ডেনসিটি স্টেটস। তো ডি অফ ই হচ্ছে প্রতি একক শক্তি পরিসরে প্রতি একক আয়তনে কতটি কোয়ান্টাম অবস্থা বা স্টেট বিদ্যমান রয়েছে। অর্থাৎ এখানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে ক্লাসের বেঞ্চের সংখ্যা, এই যে এগুলাকে যদি আমি এক একটা স্টেট ধরি, তাহলে ডি অফ ই দ্বারা বোঝাবে কতগুলা স্টেট আসলে আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে কতগুলো জায়গা আছে যেখানে ইলেকট্রনগুলো থাকতে পারবে, এটাই হচ্ছে ডি অফ ই দ্বারা বোঝায়। তো ডি অফ ই ডিই এর একটা ফর্মুলা রয়েছে, আমরা এটা সলিড স্টেট ফিজিক্স 1-এর ক্ষেত্রে পড়ছি। তো সেক্ষেত্রে আমরা সরাসরি এই ফর্মুলাটা এখানে নিয়ে আসবো। তো আমরা যদি কোনো একটা কোয়ান্টাম পার্টিকেলের ডেন্সিটি বের করতে চাই, তাহলে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ডি অফ ই ডিই ইজ ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই এইচ কিউব 2m টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ ডিই। তো এক্ষেত্রে আমরা যোজন ব্যান্ডের ক্ষেত্রে এর যে অবস্থা ঘনত্ব বা ডেন্সিটি অফ স্টেটস এটা বের করব। তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করব, অর্থাৎ এই 2m এর জায়গায় m এর মধ্যে আমরা লিখব m স্টার এইচ। হোলের ক্ষেত্রে এই m এইচ স্টার দ্বারা বোঝায় হচ্ছে যোজন ব্যান্ডের শীর্ষের নিকটে হোলের যে কার্যকর ভরটা রয়েছে সেই ভরটা নির্দেশ করে। আর এই যোজন ব্যান্ডের ক্ষেত্রে যে এনার্জিটা হবে সেই এনার্জিটা একটু চেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে
যে সর্বোচ্চ লেভেলটা রয়েছে এনার্জির ইভি থেকে এই যে সর্বনিম্ন ইটা বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে ঠিক করে যদি লিখি তাহলে লিখতে পারি 4π ডিভাইডেড বাই h³ 2mh স্টার 3/2 আর এখানে চলে আসবে হচ্ছে ইভি মাইনাস ই ডিই। তো এটাই হচ্ছে আমাদের ডেন্সিটি অফ স্টেটস। কিসের জন্য? এই ই থেকে ই প্লাস ডিই এই রেঞ্জের জন্য। তো এটা আমরা সরাসরি বসাবো এখন এই যে এখানে। এখন যোজন ব্যান্ডের শক্তি পরিসর ই থেকে ই প্লাস ডি এর মধ্যে শক্তি অবস্থার ঘনত্ব হলো ডি অফ ই ডিই ইজ ইকুয়াল টু 4π ডিভাইডেড বাই h³ 2mh স্টার 3/2 ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ ডিই। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব, যেখানে হচ্ছে mh স্টার হলো যোজন ব্যান্ডের শীর্ষের নিকটে হোলের কার্যকর ভর। তো এবার আমাদেরকে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখতে হবে। তো এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন এফ অফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাভিটি। তো এখানে ক্যাভি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং ইএফ হচ্ছে ফার্মি লেভেল। এই ইএফ থেকে ই বাদ দিতে হবে, ইএফ মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাভিটি। তো এবার এই যে আমাদের 1 নং সমীকরণটা রয়েছে সেখানে 1 মাইনাস এফ অফ ই রয়েছে। তো আমরা এই এফ অফ ই এর সাথে 1 মাইনাস করে দিব। তাহলে আমরা পাবো এখানে যে 1 মাইনাস এফ অফ ই। যেহেতু আমরা এই সাইডে 1 মাইনাস করছি তাহলে এই সাইডেও করতে হবে। তাহলে সমান সমানের ওই সাইডে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি। তো এখানে আমরা বলেই দিছি ক্যাবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো আমরা বারবার আর ক্যাবি লিখতে হবে না, শুধু ক্যা লিখলেও হবে। তো এখানে আমরা তারপর কি কাজ করতে পারি এখানে? তো এবার আমরা কি লিখতে পারি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই এক্সপোনেনশিয়ালকে ই টু দি পাওয়ার হিসেবে লেখা যায় না, একই তো কথা। তো এক্সপোনেনশিয়াল লিখলে সাথে সাথে লেখা যায়, আর ই টু দি পাওয়ার লিখলে মানে পাওয়ার হিসেবে লিখতে হয় এই মানটা। তাহলে যখন আমরা ই আনবো এই মানটা পাওয়ার হয়ে যাবে। তাহলে ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। কার মান পাইলাম এখানে 1 মাইনাস এফ অফ ই। এবার আমরা ধরে নিব ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই ক্যাটি হচ্ছে ওয়াই। অর্থাৎ আমরা এই সমাধানটা সহজ করার জন্য এখানে ধরে নিব যে ই মাইনাস ধরি ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে 3 নং কি হবে? 1 মাইনাস এফ অফ ই ইকুয়াল টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তো এই অংশটুকুকে যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই একের সাথে গুণ হয়ে যাবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এই মাইনাস মাইনাস এটা মিল আছে, তাহলে এখানে হবে 1। তো এখানে আমরা 1 মাইনাস 1 তো কাটাকাটি গিয়ে শুধু ই টু দি পাওয়ার ওয়াই থাকবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এবার এখানেও ই টু দি পাওয়ার ওয়াই ভাগ করে দিব, এখানেও ভাগ করে দিব, এখানেও ভাগ করে দিব। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই যদি এখানে ভাগ করে দেই তাহলে উপরে থাকবে 1, এখানে যদি ভাগ করে দেই তাহলে থাকবে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে যদি ই টু দি পাওয়ার ওয়াই ভাগ করে দেই তাহলে 1 থাকবে। তো 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই যে কথা ই ইনভার্স ওয়াই একই কথা। তো আমরা এটাকে লিখতে পারি ই ইনভার্স ওয়াই, সাথে আছে প্লাস 1। তো আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই ইনভার্স ওয়াই। তো তাহলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস এফ অফ ই। সুতরাং 1 মাইনাস এফ অফ ই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস, তো মানটা বসাই দেবো, ইর পরিবর্তে এক্সপোনেনশিয়াল তো লিখতেই পারি, এক্সপোনেনশিয়াল মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি। যেহেতু মাইনাস আসতেছে তাহলে মাইনাস ই মাইনাসে মাইনাসে প্লাস ইএফ। তাহলে এই ইএফটা প্লাসের হয়ে যাবে, ইটা মাইনাসের হয়ে যাবে। তাহলে এখানে হবে ইএফ মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি। তো এটাকে আমরা 4 নং সমীকরণ দেব। তো এবার এখানে একটু লক্ষ্য করি ইএফ মাইনাস ই বাই ক্যাটি। হ্যাঁ, এই কে মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আমরা আগেই বলছি। তো কে এর মান কত? কে এর মান হচ্ছে 1.38 × 10 ইনভার্স 23 জুল পার ক্যালভিন। তো এই যে এত ছোট একটা মান, সেই মানের সাথে যদি যে কোনো টেম্পারেচার, যেগুলো পসিবল যে টেম্পারেচারগুলো আছে সেগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে একটা ছোট মান পাওয়া যাবে, অনেক ছোট মান পাওয়া যাবে, যেটা হচ্ছে ইএফ মাইনাস ই থেকে অনেক ছোট।
তো এখানে আমরা লিখতে পারি যে সকল প্রকার টেম্পারেচারের ক্ষেত্রে যেহেতু কেটা অনেক ছোট, তো টি এর সাথে যদি কে গুণ করি তাহলে ছোট মান নিয়ে আসবে এবং EF মাইনাস ই গ্রেটার দেন হবে ক্যাটি। তো এবার এই ক্যাটি দ্বারা যদি ভাগ করে দেই, এখানেও ভাগ করে দেই, এখানেও ভাগ করে দেই, তাহলে কি হবে, এই ক্যাটি ভাগ ক্যাটি 1 হয়ে যাবে আর এখানে একটা ক্যাটি চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি গ্রেটার দেন হচ্ছে, এখানেও ক্যাটি ক্যাটি কাটা যাবে, 1 থাকবে, অর্থাৎ 1-এর থেকে EF মাইনাস ই বাই ক্যাটি অনেক বড়। এবার এটাকে যদি আমরা এক্সপোনেনশিয়াল করে দেই তাহলে এই মানটা আরও অনেক বড় হয়ে যাবে 1-এর থেকে। তাহলে আমরা এখানে এক্সপোনেনশিয়াল যদি করি, এক্সপোনেনশিয়াল মানেই হচ্ছে কোনো একটা মানকে অনেক বড় করে দেওয়া। তাহলে EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি গ্রেটার দেন হচ্ছে 1। তো যেহেতু এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি 1-এর থেকে অনেক বড় একটা মান আসে, সেই ক্ষেত্রে আমরা 1টাকে নেগলেক্ট করতে পারি, অর্থাৎ 1টাকে এখান থেকে বাদ করে দিতে পারি। তাহলে এখানে 1 মাইনাস এফ অফ ই ইজ ইকুয়াল টু লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই বাই ক্যাটি। তো এখানে আমরা লিখতে পারি 4 নং হবে 1 মাইনাস এফ অফ ই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এবার আমরা 2 ও 5 নং এর মান 1 নং সমীকরণে বসাবো। তো 2 নং সমীকরণটা ছিল হচ্ছে ডি অফ ই ডিই, তো এই সম্পূর্ণ মানটা আমরা এই ডি অফ ই ডি এর পরিবর্তে বসাবো এবং 1 মাইনাস এফ অফ ই এর মানটা মাত্র আমরা পাইছি হচ্ছে 5 নং সমীকরণে, এটা বসাবো। তো 1 নং সমীকরণে ডি অফ ই ডিই এর মানটা হচ্ছে 4 পাই ডিভাইডেড বাই এইচ কিউব 2mh স্টার টু দি পাওয়ার 3/2। তারপর হচ্ছে এখানে ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ ডিই। তারপর হচ্ছে এফ অফ 1 মাইনাস এফ অফ ই এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি। তো এই যে এখানে এই মানটা পাইছি না, এই মানটা আসলে কি, এই মানটা হচ্ছে এই যে ই থেকে ই প্লাস ডি এর মধ্যে যে ঘনত্বটা রয়েছে হোলের DN, এটার মান হচ্ছে এই অংশটুকু। এবার আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা সম্পূর্ণ যে যোজন ব্যান্ড রয়েছে সেটার ঘনত্ব পাবো, অর্থাৎ তার জন্য আমাদের যে সীমাটা নিতে হবে সেটা হচ্ছে ইভি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সীমার ভিতরে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে সমগ্র হোলের মানটা পাওয়া যাবে, হোলের যে ঘনত্বটা সেটা পাওয়া যাবে। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করি DNH ইজ ইকুয়াল টু, এখানে যে মানগুলো ধ্রুবক সেগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। তো 4 পাই ডিভাইডেড বাই এইচ কিউব, এই মানটা হচ্ছে ধ্রুবক। তারপর হচ্ছে 2mh স্টার টু দি পাওয়ার 3/2, এটাও ধ্রুবক। আর হচ্ছে এখন ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো হচ্ছে ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে এই মানটা আর টিটা পরে লিখবো। তাহলে 1 ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি ডিই। তো সমগ্র যোজন ব্যান্ডের যে ঘনত্ব সেটা হচ্ছে NH। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করে NH এর মান পাবো ইজ ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই এইচ কিউব 2mh স্টার 3/2। তো এখানে আমরা লিমিটটা দিয়ে দিব, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি নিম্ন সীমা এবং উচ্চ সীমা কত, এই যে হায়ার লিমিট হচ্ছে ইভি আর লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে হবে ইভি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইভি মাইনাস ই। তো এখানে এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি যদি আমরা উপরে তুলে দিই, অর্থাৎ 1-এর সাথে গুণ আকারে করি, অর্থাৎ ভাগটাকে গুণ বানাই, সেক্ষেত্রে একটা ইনভার্স আসবে। তো এই যে মাইনাসটা বা ইনভার্সটা আসবে সেটা এটার সাথে যদি দিয়ে দিই তাহলে এই EFটা মাইনাসের হয়ে যাবে এবং ইটা প্লাসের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ইটাকে আগে লিখবো এবং EFটাকে পরে লিখতে পারবো, অর্থাৎ আমরা পাবো হচ্ছে এক্সপোনেনশিয়াল ই মাইনাস EF ডিভাইডেড বাই ক্যাটি। তো এখানে কাজটা কি করলাম, শুধুমাত্র এই এক্সপোনেনশিয়াল EF মাইনাস ই বাই ক্যাটিকে উপরে তুললাম, অর্থাৎ একটা ইনভার্স আসলো, ইনভার্সটাকে এটার সাথেও দিলাম, এটার সাথেও দিলাম, এটার সাথে দিলে মাইনাস হবে, এটার সাথে দিলে প্লাস হয়ে যাবে। তো এই প্লাস ইটাকে এই সাইডে রাখলাম আর এবং মাইনাস EFটাকে এই সাইডে রাখলাম। তো এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে এটা ঠিক থাকবে 4 পাই ডিভাইডেড বাই এইচ কিউব 2mh এটা নিচে স্টার ডিভাইডেড বাই 3/2 মাইনাস ইনফিনিটি থেকে ইভি পর্যন্ত ইভি মাইনাস ই এক্সপোনেনশিয়াল। তো এখানে আমরা ইভি যোগ করব, ইভি বিয়োগ করে দিব, অর্থাৎ
এখানে এক্সট্রা ইভি বিয়োগ করলাম, যোগ করলাম ইবি, এতে করে ইবি কাটা যাবে, আগের মানই থাকবে। তো আমাদের সুবিধার জন্য এটা করতে হবে, ডিভাইডেড বাই কেটি, সাথে হচ্ছে ডিই বা এনএইচ সমান সমান লেখা যায় 4 ডিভাইডেড বাই এইচ কিউব 2mh স্টার টু দি পাওয়ার 3/2 মাইনাস ইনফিনিটি থেকে ইবি পর্যন্ত, ইভি মাইনাস ই। তো এখানে আমরা যদি ব্র্যাকেট দিয়ে আলাদা করি তাহলে কোনো সমস্যা নাই। তো এই ক্যাটিটা ই মাইনাস ইভির নিচেও আছে, ইভি মাইনাস ইএফ এর নিচেও আছে। তো আলাদা আলাদা করে আমরা যদি লিখি তাহলে হবে এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইভি ডিভাইডেড বাই ক্যাটি প্লাস ইভি মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি, আর সাথে আছে হচ্ছে ডিই। তো এই ডিটা যদি বোঝা না যায় এখানে দিয়ে দিই ডিই। তো আমরা একটা ফর্মুলা জানি, যদি এক্সপোনেনশিয়াল এ প্লাস বি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এক্সপোনেনশিয়াল এ ইন্টু এক্সপোনেনশিয়াল বি। তো এখানে লক্ষ্য করি, এই যে এক্সপোনেনশিয়াল এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এক্সপোনেনশিয়াল এ প্লাস বি, তাহলে এক্সপোনেনশিয়াল এ ইন্টু এক্সপোনেনশিয়াল বি এভাবে লেখা যায়। তো এটাকে আমরা ঠিক রাখবো 4 ডিভাইডেড বাই এইচ কিউব 2mh স্টার 3/2 মাইনাস ইনফিনিটি থেকে ইভি মাইনাস ই। তো এখানে এক্সপোনেনশিয়াল এটার সাথে হবে ই মাইনাস ইভি ডিভাইডেড বাই ক্যাটি ইন্টু এক্সপোনেনশিয়াল ইভি মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি ডিই। তো এগুলো এনএইচ এর মান। তো এনএইচ এর মান এখন কত পাওয়া যাবে, 4/h কিউব, এটা তো ঠিক থাকবে, 4 ডিভাইডেড বাই h কিউব 2mh স্টার হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে লক্ষ্য করলে দেখব এই যে ইবিটা এবং ইএফটা হচ্ছে কনস্ট্যান্ট। এই যে ইবি হচ্ছে আমাদের যে যোজন ব্যান্ড রয়েছে সেটার হচ্ছে উচ্চ এনার্জি মানটা বা এনার্জি লেভেল, এবং ইএফ হচ্ছে ফার্মি লেভেল যেটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই ক্যাটিটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ইভি মাইনাস ইএফ বাই ক্যাটিটাকে এই ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারবো যেহেতু এটা কনস্ট্যান্ট। তো আমরা এক্সপোনেনশিয়াল লিখতে পারি ইভি মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি, তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে মাইনাস ইনফিনিটি থেকে ইভি পর্যন্ত ইভি মাইনাস ই, আর এক্সপোনেনশিয়াল থাকবে এক্সপোনেনশিয়াল ই মাইনাস ইভি ডিভাইডেড বাই ক্যাটি ডিই। তো এখানে একটা হাফ ছিল আমি দিতে ভুলে গেছিলাম, তো হাফটা দিয়ে দিব। তো এখানে হাফ হবে, এখানে হাফ, তো এখানেও হাফ। তারপর হচ্ছে 4 ডিভাইডেড বাই এইচ কিউব 2mh স্টার 3/2 এক্সপোনেনশিয়াল ইভি মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি, আর এখানে হবে মাইনাস ইনফিনিটি থেকে ইভি ব্যবধিতে ইভি মাইনাস ই হাফ। এই যে এক্সপোনেনশিয়ালকে ই টু দি পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি না, একই তো, ই টু দি পাওয়ার লিখলে পাওয়ার হিসেবে লেখা যায়। আর এখানে একটা মাইনাস কমন নেব, যদি মাইনাস কমন নিই তাহলে ইভিটা প্লাস হয়ে যাবে, ইটা মাইনাসের হয়ে যাবে, তাহলে ইভি মাইনাস ই হবে ডিভাইডেড বাই ক্যাটি, আর সাথে হচ্ছে ডিই। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এখন এই ইন্টিগ্রেশনটা সলভ করার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে ইভি মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটিকে এক্স হিসেবে ধরে নিতে হবে। তাহলে ধরি ইভি মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি হচ্ছে এক্স। তো ধরি ইভি মাইনাস ই ডিভাইডেড বাই ক্যাটি ইজ ইকুয়াল টু এক্স। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে এক্স ক্যাটি ইজ ইকুয়াল টু ইভি মাইনাস ই পাওয়া যাবে। তো বা ইভি মাইনাস ই ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাটি এক্স। তো এবার এই মানটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো এখানে ইবি তো কনস্ট্যান্ট, কারণ হচ্ছে যোজন ব্যান্ডের হায়ার যে এনার্জি লেভেলটা রয়েছে সেটা হচ্ছে ইবি। তো কনস্ট্যান্ট মানকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 0 আসবে। এই সাইডে আমরা ই এর সাপেক্ষে করব, এই সাইডে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ আংশিক ডিফারেন্সিয়েট হবে। যদি আমরা ই এর সাপেক্ষে ই কে করি তাহলে পাওয়া যাবে ডিই ইকুয়াল টু, এখানে ক্যাটি তো কনস্ট্যান্ট মান, তো ক্যাটির কোনো পরিবর্তন হবে না, এবং এক্স এর সাপেক্ষে যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটাকে পাওয়া যাবে হচ্ছে ডিএক্স। তাহলে শুধু ডিই ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে, এই মাইনাসটা ওই সাইডে গেলে মাইনাস ক্যাটি ডিএক্স, তাহলে সুতরাং ডিই ইজ ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস ক্যাটি
ডিএক্স। এভাবে বলতে পারি যে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইডে একটা মাইনাস চলে আসবে। তো যেহেতু আমরা এই মানগুলোকে এক্সে কনভার্ট করছি সেহেতু আমাদেরকে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করলে পাবো হচ্ছে, যদি আমরা এখানে লিখতে পারি যখন এনার্জি ই সমান হচ্ছে ইভি, অর্থাৎ সর্বোচ্চ যে যোজন এনার্জি লেভেলটা রয়েছে সেটা সমান হয়, তখন এক্সের মানটা কত পাওয়া যাবে। তো তখন এখানে এক্সের মানটা পাওয়া যাবে ইভি, অর্থাৎ ই এর পরিবর্তে আমরা ইভি লিখবো। ইভি মাইনাস ইভি মানে হচ্ছে 0, 0-র সাথে যাই ভাগাকারে থাকুক না কেন সেটা 0 হবে, তখন এক্সের মানটা পাওয়া যাবে 0। আবার যখন ই ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, তো যখন আমরা ই এর পরিবর্তে মাইনাস ইনফিনিটি বসাবো তখন এক্সের মানটা কত পাওয়া যাবে। তো এখানে লিখি, এবং যখন ই ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি তখন এক্সের মান হচ্ছে, খেয়াল করো এখানে ই এর পরিবর্তে মাইনাস ইনফিনিটি বসাবো, তাহলে ইভি মাইনাস মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই ক্যাটি, তাহলে এখানে হবে ইভি প্লাস ইনফিনিটি ডিভাইডেড বাই ক্যাটি। ইনফিনিটির সাথে যাই যোগ করো যাই ভাগ করো সেটা ইনফিনিটিই হয়, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, ইনফিনিটি পাবো। তো এক্সের মানটা পাওয়া যাবে ইনফিনিটি। তো 6 নং কী হবে, 6 নং হবে NH ইজ ইকুয়াল টু, তো 6 নংটা ছিল NH এর মান, তো এটা তো কনস্ট্যান্ট 4 পাই ডিভাইডেড বাই H কিউব, তো 2mH স্টার হোল টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল EV মাইনাস EF ডিভাইডেড বাই ক্যাটি। এখানে লিমিটটা চেঞ্জ হয়ে কি হবে, মাইনাস ইনফিনিটির জায়গায় হবে প্লাস ইনফিনিটি, এবং এখানে ইভি এর জায়গা হবে 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ইভি মাইনাস ই এর পরিবর্তে ক্যাটি এক্স, তাহলে ক্যাটি এক্স আর উপরে আছে পাওয়ার হাফ, আর এখানে ই ইনভার্স, এখানে ইভি মাইনাস ই বাই ক্যাটি হচ্ছে এক্স আমরা ধরে নিছি, তাহলে ই ইনভার্স এক্স, তো ই ইনভার্স এক্স সাথে আছে ডিই, ডিইর মান কত, এখানে মাইনাস ক্যাটি ডিএক্স, মাইনাস ক্যাটি ডিএক্স। তো লক্ষ্য করো এখানে 4 পাই ডিভাইডেড বাই H কিউব 2mH স্টার হোল টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল EV মাইনাস EF ডিভাইডেড বাই ক্যাটি। তো এখানে খেয়াল করলে দেখব যে এই যে ক্যাটি ডিএক্স না, তো এই ক্যাটি আর এখানে ক্যাটি উপরে আছে হাফ, তাহলে ক্যাটি হাফ এবং ক্যাটি আরও 1 মিলে কয়টা হবে, এই যে ক্যাটি হাফ এবং ক্যাটি একটা, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে, যেহেতু বেজ মিল আছে, তাহলে ক্যাটি হাফ যোগ 1, তাহলে ক্যাটি 3/2 হবে। তা এই ক্যাটি হচ্ছে কনস্ট্যান্ট, আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারবো, তাহলে পাবো ক্যাটি হোল টু দি পাওয়ার 3/2। আর এখানে মাইনাস আছে না, আমরা কি করব, লিমিটটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ হায়ার লিমিটে লোয়ার লিমিটটা নিয়ে যাবে এবং লোয়ার লিমিটে হায়ার লিমিটটা নিয়ে আসবো। তাহলে আমরা জানি এরকম যদি চেঞ্জ করি তাহলে একটা এক্সট্রা মাইনাস আসে, তো ওই যে এক্সট্রা মাইনাসটা আসবে এবং এই মাইনাসটা মিলে হয়ে যাবে প্লাস, তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করে নিচে নিয়ে আসবো 0, উপর নিব ইনফিনিটি, তাহলে এই মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে ক্যাটি তো আমরা বেরি করে দিছি, তাহলে এক্স হাফ আর এখানে থাকবে ই ইনভার্স এক্স ডিএক্স। তো এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা পাইছি 7 নং সমীকরণের মধ্যে, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ইন্টিগ্রেশন যার একটা ফিক্সড মান আছে, যার মান হচ্ছে √π/2। তো এই জায়গায় আমরা √π/2 বসাতে পারবো। তো এখানে আমরা পাবো হচ্ছে NH ইজ ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই H কিউব 2mH স্টার হোল টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল EV মাইনাস EF ডিভাইডেড বাই ক্যাটি টু দি পাওয়ার 3/2, আর এখানে পাবো হচ্ছে √π/2। তো এখানে আমরা কি লিখতে পারি, এই যে এই 2 আর এখানে 2 থাকবে, আর এখানে পাই আছে, এখানে √π, তো √πকে আমরা কি লিখতে পারি, পাই টু দি পাওয়ার 1/2, আর একটা পাই আছে এখানে, তাহলে দুইটা একসাথে হয়ে কি হবে 1/1 প্লাস 1/2 মানে হচ্ছে পাই টু দি পাওয়ার 3/2। তো এই √π এবং এই পাই মিলে হয়ে যাবে পাই টু দি পাওয়ার 3/2, তাহলে 2 পাই টু দি পাওয়ার 3/2। আর নিচে H কিউবকে কীভাবে লেখা যায়, এভাবে লেখা যায় না, 2 তো কাটাই যাবে, তো H কিউবেই থাকবে। তো 3/2 আকার কেন লিখলাম, কারণ হচ্ছে সবগুলো 3/2 আকারে আছে জন্য। আর এখানে আছে 2mH স্টার হোল টু দি পাওয়ার 3/2, আর এই যে এটা আছে ক্যাটি টু দি পাওয়ার 3/2 এক্সপোনেনশিয়াল EV মাইনাস EF ডিভাইডেড বাই
ক্যাটি। এখন যেগুলো 3/2 আছে সবগুলোকে একসাথে তো লেখা যায়, তো এই 2-র উপরে 3/2 নাই, তাহলে 2টাকে বাইরে রাখবো। আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2, এই যে এই 2টা উপরে 3/2 আছে, তাহলে 2 পাই mh স্টার ক্যাটি, আর নিচে আছে h স্কোয়ার, আর সবার উপরে আছে 3/2, আর সাথে আছে এক্সপোনেনশিয়াল ইভি মাইনাস ইএফ ডিভাইডেড বাই ক্যাটি। তো এই যে মানটা পাইছি, এই মানটাই হচ্ছে যোজন ব্যান্ডে হোলের গারত্বের রাশিমালা।